আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের হার্ডকোর ইঞ্জিনিয়ারিং টেলসের এপিসোড নাম্বার 3-তে। সো আজকের এপিসোডটা আমাদের জন্য একটু স্পেশাল। সো স্পেশাল কেন ব্যাপারটা তো দেখতেই পাচ্ছ যে আজকে আমাদের গেস্ট হচ্ছে আমাদের শফিক ভাই। সো শফিক ভাইয়ের পরিচয় খুব একটা বলার দরকার পড়বে না, কারণ শফিক ভাইকে তোমরা অলরেডি চিনো। যারা অনলাইনে চেনো না তারা অফলাইনে অবশ্যই চিনবা, কারণ অফলাইনে ভাই অনেক বছর ধরে পড়াচ্ছে আর কি। সো এর চেয়ে বড় কথা যে ভাই হচ্ছে বুয়েট 97 ব্যাচ, মানে হচ্ছে বুঝতেই পারছো যে মানে আমি হচ্ছে বুয়েট 20 ব্যাচ আর ভাই হচ্ছে 97 ব্যাচ। ভাই যখন হচ্ছে বুয়েটে চান্স পাইছে তখন আমার জন্ম হয় নাই। সো এর চেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ারিং টিমের সবচেয়ে এক্সপিরিয়েন্স পার্সন হচ্ছে শফিক ভাই, ঠিক আছে। সো শফিক ভাই ব্যস্ততার মাঝখানে যে আমাদেরকে সময় দিয়েছে এটাই হচ্ছে এটার জন্য আসলে আমরা অনেক বেশি লাকি। সো শফিক ভাই, আপনি যদি আপনার একটু পরিচয়টা দিতেন তাহলে। আমি বুয়েটে মেকানিক্যালে পড়ছিলাম। 97 সালে ইন্টার পাস করে আমি সানরাইজ কোচিং সেন্টার ভর্তি হয়েছিলাম বুয়েট ভর্তির জন্য। পাশাপাশি মেডিকেল কোচিংও করতাম, যদিও মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া হয় নাই। পরে আমি বুয়েটে আমার সিভিল পর্যন্ত আসছিল, তখন সিভিল ছিল টপ সাবজেক্টের মধ্যে ছিল, ইলেকট্রিক কম্পিউটারে পরে পরে আমি মেকানিক্যাল নিয়েছিলাম। আর এরপরে আমি ঢাকা ভার্সিটিতেও পরীক্ষা দিয়েছিলাম, ওইখানেও চান্স পেয়েছিলাম। কিন্তু এই বুয়েটা ঢাকা ভার্সিটির পরবর্তীতে দেওয়া হয়নি, কারণ বুয়েটের যখন রেজাল্ট দেয় তার কয়দিন পরে ছিল, তখন একটা কোচিং মানে ছিল বিআইটি ছিল, বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটা ছিল রুয়েট কুয়েট সুয়েট, তখন একটা ইনস্টিটিউট ছিল। তো একসাথে এরকম কম্বাইন্ড পরীক্ষা হইতো 700 মার্কের। ওই পরীক্ষাটা আর দিই নাই, কারণ ওটা দেওয়ার জন্য আমার মানে চিটাগাং অথবা রাজশাহী অথবা খুলনা দেওয়া লাগতো, ওটা দেওয়া হয় নাই। বুয়েট আসলে কি শুধু বুয়েটের জন্য কোচিং করাতেই আমার আসলে সব কাভার হয়ে গেছে। এবং এখন মনে পড়ে বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতে আমি সব প্রায় সবগুলি ম্যাথে সবই পারছি, ফিজিক্সে সবই পারছিলাম, শুধুমাত্র বুয়েটের প্রিপারেশন করার কারণে। আচ্ছা, সো ভাইয়ের যে অ্যাডমিশন জার্নিটা ওটা আমরা একদম পরে ডিটেলসেই জানবো আর কি। সো ভাইয়ের মুখ থেকে তো তোমরা শুনলেই যে ভাই আসলে কোথায় কোথায় পরীক্ষা দিয়েছিল প্লাস কোথায় চান্স পাইছিল আর কি। সো যেটা বললাম যে ওটা একদম আমরা ডিটেলসে জানবো একদম লাস্টের দিকে। সো প্রথমে ভাই যেটা পরিচয় দিল যে ভাই হচ্ছে বুয়েট 97 ব্যাচ মেকানিক্যাল। আর ভাইয়ের স্কুল আর কলেজ কোনটা ছিল? স্কুল ধামানি গভর্নমেন্ট বয়েজ, আর কলেজের রাইটার্স কলেজ ছিল। এই তো, সো এই হচ্ছে ভাইয়ের একটা ছোট একটা পরিচয়। সো এবার আমরা একদম ভাইয়ের একদম স্টোরিতে চলে যাবো আর কি। সো ভাই, আমরা মেইনলি আসলে এই পডকাস্টে আমরা যেটা দেখার চেষ্টা করবো যে আমাদের ভাই আর আমাদের মাঝখানে কিন্তু ভালো একটা জেনারেশন গ্যাপ আছে। সো এই জেনারেশন গ্যাপের মাঝখানে আসলে আমাদের প্রিপারেশনের কতটা চেঞ্জ হয়েছে, মানে প্রিপারেশন নেওয়ার ব্যাপারটা, প্লাস হচ্ছে আমাদের এই যে বুয়েট চুয়েট কুয়েট নিয়ে যে হাইপ আছে ওইটার কতটুকু চেঞ্জ হয়েছে, প্লাস বলা যায় যে ওভারঅল আমরা সবকিছু নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। সো আই গেস একটা ভালো একটা বা ইন্টারেস্টিং একটা পডকাস্ট হবে আর কি। সো ভাই, আমরা একদম প্রথম থেকে চলে যাই যে আপনি তো এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে মোটামুটি আসলে মানে ডিসিশন নিয়ে ফেলছেন যে আপনি আসলে বুয়েটে পড়বেন কিংবা ইঞ্জিনিয়ারিং পড়বেন, তাই তো? এখন এইচএসসির পরে আলটিমেটলি আসলে কিভাবে প্রিপারেশন নিচ্ছেন একদম সুন্দর করে যদি একটা কোশ্চেন করি যে ওই টাইমে আসলে আমাদের গার্জিয়ানদের মাঝখানে কেমন ধরনের হাইপ ছিল যে না আসলে পোলাপানকে ইঞ্জিনিয়ারিং পড়াইতে হবে? মানে এখন তো আমরা যেটা দেখতে পাই যে হয় ইঞ্জিনিয়ার হবে না হয় ডাক্তার হবে, এর বাইরে আসলে তেমন কিছু বুঝতে চাই তখনও না। হাইপ ছিল হালকা পাতলা, কিন্তু কোচিং এর প্রতি ওরকম আগ্রহ কম ছিল। যেমন তখন কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য মেইনলি ছিল সানরাইজ কোচিং সেন্টার, আর মাত্র নতুন হলো ওমেগা কোচিং সেন্টার। এবং ওমেগা কোচিং সেন্টার যদিও শুরু হয়েছিল 92-তে, মানে 91-92-তে, কিন্তু মেনলি 97 সালে ওরা মোটামুটি একটু হাইপে আসে। আর সানরাইজ ছিল 1 নাম্বার। আর তখন ভার্সিটির জন্য আসলে ওরকম কোনো হিট ভালো কোচিং সেন্টার ছিল না। আচ্ছা, তখন ইউসিসি অতটা মানে তখন অবস্থা খুব খারাপ ছিল, এবং পজিটন কিছুটা পাইতো, বা মোটামুটি অন্য কোনো মানে ঢাকা ভার্সিটিতে কোচিং করবো কেউ, এই জিনিসটা আমার মানে লজ্জা পাইতো, বিশেষ কয়নিটে। আচ্ছা, কয়নিটের জন্য কোচিং করাটা লজ্জাজনক ছিল। তখন হয়তো হয় বুয়েট ভর্তি করছি, নাহলে মেডিকেল। মেডিকেলের সবচেয়ে টপে ছিল শুভেচ্ছা, তারপর ছিল ক্লাসিক, আর ছিল রেটিনা। রেটিনা এখনো যেমন হিট, তখনও অনেক ভালো হিট ছিল। আচ্ছা, আর ঢাকা ভার্সিটির জন্য তুমি শুনে দিতাম, তখন খ ইউনিট গ ইউনিটের জন্য ছিল ঢাকা কোচিং, বিভিন্ন কোচিং ছিল, ওরা মোটামুটি ভালোই স্টুডেন্ট পাইতো। এই আমাদের সময় আমরা খালি এই কয়টা স্টুডেন্ট মানে শুনছি। এবং কলেজ ভর্তি কোচিং একটা ছিল আমাদের যখন মানে 95 সালে মানে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করি, তখন কলেজ ভর্তি কোচিং হাইপ ছিল, এরকম সানরাইজ কোচিং সেন্টার একটা হাইপ ছিল। কিন্তু তখন হঠাৎ করে হইলো কি জানা, পরীক্ষার মাধ্যমে মানে কলেজ পরীক্ষা হবে না, মানে সরি এক্সাম দেওয়া লাগবে না, সরাসরি নাম্বার ভিত্তিতে হবে। তখন দেখা যায় কি যে ওই কলেজ ভর্তি কোচিংটা আসলে আর শেষ পর্যন্ত আর হয়নি, কন্টিনিউ হয়নি। তখন মানে তখন কিন্তু টপ কলেজ কিন্তু নর্থডেম ছিল না, তখন টপ কলেজ ছিল ঢাকা কলেজ। আচ্ছা, ঢাকা কলেজে দেখা যেত 1 থেকে 20-এর ভিতর স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডের মধ্যে মানে টপ 20টার ভিতরে 18টা 16টা ঢাকা কলেজ থেকে স্ট্যান্ড করতো। আর নর্থডেম থেকে আমাদের সময় স্ট্যান্ড করছে মাত্র 2 জন।
তার মধ্যে যে ছিল 18তম সে ভর্তি পরীক্ষা ফার্স্ট হয়েছিল। ঢাকা কলেজে রেজাল্ট ভালো হইতো, কিন্তু বুয়েটের চান্সের রেটটা কম ছিল। কিন্তু নর্থের রেজাল্ট বেশি হইতো না, কিন্তু বুয়েটের চান্সের রেটটা অনেক বেশি ছিল। এটা কিন্তু এখন আমরা মাঝে মাঝে এখানেও দেখি, কিন্তু এখনো সেম কাহিনী এখনো আছে। যেমন আগে আমাদের সময় যদি সিট ছিল কম, 575টা সিট ছিল, বা আর্কিটেকচার সব একটু বেশি ছিল, তখন দেখা যায় যে নর্থ থেকে প্রায় 150-200 জন চান্স পাইতো। এখন কিন্তু এটা বাড়তে বাড়তে একটা সময়, তখনও কি নর্থ পরীক্ষা হইতো এমন অ্যাডমিশন টেস্ট আমাদের 2-1 বছর আগে হচ্ছিল, তারপর বন্ধ হয়ে যায়। ওই যে সরকার নিয়ম করলো যে না, মানে নাম্বার ভিত্তিতে। আচ্ছা। এবং পরবর্তীতে নর্থে তো অনেকদিন ধরে ভর্তি পরীক্ষা ছিল না, পরে আপা চালু হইলো, এবং শুধুমাত্র নর্থেম, হোলি ক্রস আর মনে হয় সেন্ট জোসেফ মনে পরীক্ষা হয়, আর বাকিগুলিতে পরীক্ষা বন্ধ। গ্রেগরিতে মনে হয় পরীক্ষা হয়। হ্যাঁ, মানে এই কয়টা হয়। এবং নর্থে কিন্তু সাধারণত খুব যারা শিখতে চায় তারা যাইতো, আর যারা রেজাল্টের জন্য তারা ঢাকা কলেজে যাইতো। এখন আমার ইয়াটা চেঞ্জ হয়ে গেছে, হাইপটা চেঞ্জ হয়ে গেছে। এখন নর্থে রেজাল্টের জন্যও যায়, আবার শিখতেও যায়। এখন দুইটা করতে যায়। নর্থের মান কিন্তু আগের মতো নাই। আগে যেমন জওয়াহরলাল স্যার ছিল, নিমাই স্যার ছিল, অনেক ভালো ভালো স্যার আমরা শুনতাম, খুব ভালো ভালো স্যার ছিল ম্যাথে। জওয়াহরলাল স্যার এখন হচ্ছে বুয়েটে যখন যায় তখন দেখা যাচ্ছে পুরা ঘেরাও করে দেয়, যে সেলিব্রিটিরা যেমন সেলফি তোলে না, ওই রকম। ফিজিক্সে কিছু ভালো স্যার ছিল, কেমিস্ট্রি খুব ভালো কিছু স্যার ছিল, এখন ওই স্যারগুলি রিটায়ার করছে, নাই। এখন নর্থে যেটা করছে, পড়ালেখাটাকে যেহেতু রেজাল্ট ভালো করতে হবে, ওটা করতে শিকার জিনিসটা করে একটু দূরে সরে আসছে। তারপর ওদের একটা বেসিক জিনিস এখনো কিন্তু মেনটেন করে, যেমন যে ল্যাবের ব্যাপারটা। হ্যাঁ, ল্যাবের না খালি কুইজটা ওরা এখনো গুরুত্ব দেয়। যেমন আগে এমন ছিল, নর্থেম কোলে একটা ছেলে কুইজ পরীক্ষা এত ভালো পারতো, মানে পারার কারণে আমরা যখন ভর্তি কোচিং করি, নর্থেমের ছেলেরা আমাদের কোচিং করতো, ওরা অনেক কিছু পারতো। তো আমরা চিন্তা করি ওরা এত কিছু পারে, তাহলে আমরা পাই না কেন? পরে দেখলাম যে না, ওরা আসলে পড়ে আসছে। আচ্ছা। তখন কিন্তু নর্থেমের ছেলেরা কিন্তু আমাদের সময়, এখন তো একটা হাইপ, এই বই সেই বই, তখন আমাদের সময় বই ছিল আসলে বেসিক্যালি তিন টাইপের বই ছিল। একটা ছিল হকের বই, একটা ছিল লুৎফুজ্জামান স্যারের বই, আর একটা ছিল ডাকুয়া বই। ডাকুয়া স্যার ছিল এটা রংপুর কারমাইকেল কলেজের টিচার, সব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এবং বইগুলো অনেক মোটা ছিল। এরকম ছোট চিকন বই ছিল না, ওই বইগুলি অনেক ডিটেলস ছিল, যার একটা ছেলে বই করলেই কভার হইতো। কিন্তু আমি অবাক হইতাম, নর্থেমের ছেলেরা 3 বই করে রাখতো। মানে ওরা কি ম্যাথের বই, ম্যাথের বইয়ের কথা বলতো, ম্যাথের এক একটার 3টা বই ছিল। মানে আমাদের ছিল, মানে এরকম ভাগ করা ছিল, যেমন বীজগণিতের একটা বই, ত্রিকোণমিতি, বীজগণিত ত্রিকোণমিতি একটা বই, তারপরে জ্যামিতি ক্যালকুলাস একটা বই, তারপরে বলবিদ্যা জনমিতি একটা বই ছিল। আচ্ছা। আর ক্যালকুলাস ছিল আরেকটা, মানে ক্যালকুলাস একটা ছিল, মানে ভাগ। ক্যালকুলাসের সেকেন্ড পার্টে, ফার্স্ট পার্টে ছিল তোমার পুরা বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি। তখন কিন্তু কোনিক্সের ভিতরে অধিবৃত্ত চ্যাপ্টারটা ছিল না, কিন্তু মানে এত অঙ্ক ছিল যে এখন 3টা চ্যাপ্টার মিলে যা হয়, আমাদের বই আরো মোটা ছিল, এই মোটা একটা বই ছিল জ্যামিতির উপর। এখন হয়েছে কি, সবকিছুই আপগ্রেড হয়েছে, কিন্তু বইটা চিকন হয়ে গেছে, বই চিকন হয়ে গেছে, এবং স্যাররাও অনেক চিকন হয়ে গেছে জ্ঞানে। আচ্ছা, মানে স্যাররাও চিকন হয়ে গেছে। আগে স্যাররা যেমন যেভাবে পড়াইতো, একটা স্টুডেন্ট মাথায় থাকতো। যেমন আমার চ্যাপ্টার অনেক ছিল, যেমন আমাদের এখনো মনে পড়ে দ্বিপদী যে চ্যাপ্টারটা ছিল, চ্যাপ্টারে টোটালি চ্যাপ্টার ছিল 4টা, মানে এক চ্যাপ্টার বা 4টা ভাগ ছিল। বিন্যাস সমাজে ছিল, হকের স্যারে ছিল 3টা, আর ডাকুয়া স্যারে ছিল 4টা চ্যাপ্টার, মানে এরকম ছিল। এখানে জাস্ট আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যে ভাই যেটা বললো আর কি আমাদের এই বর্তমানে টিচারদের কথা সম্পর্কে। সো আমি কাউকে ছোট করে দেখতেছি না, বাট আমরা আসলে যখন টিচারদের ক্লাস দেখি তখন আমরা খুব মানে মনে হয় যে না আসলে ভাইয়া অনেক ভালো পড়ায়। কিন্তু যখন আসলে আমরা এই যে শফিক ভাই, তারপর মনির ভাই, মিফতু ভাই, এদের যখন ক্লাস মানে যখন নিচ্ছিল তখন আমরা দেখছিলাম আর কি। তো দেখে আসলে তাদের মানে পড়ানোর স্টাইলটাই অনেক বেশি ইউনিক, মানে যে তারা যে পড়ায় তখন আসলে তোমাকে চিন্তা করতে শিখায় আর কি। ঠিক আছে, সেই ব্যাপারটা আমার কাছে আসলে ভালো লাগছে, যে না আসলে মানে ইউনিকনেস অবশ্যই আছে। হ্যাঁ, আমাদের ভর্তি কোচিং একাডেমির জন্য হকের স্যারের উপর কোনো ভালো বই ছিল না, কিন্তু এডমিশন আমরা করতাম লুৎফুজ্জামান স্যারের বইটা, খুব ভালো একটা বই। হ্যাঁ, এই বইয়ের অনেক অঙ্ক এখন বিভিন্ন সার্ভিস, মানে কেতাবুদ্দিন অনেকের বইতে স্যারের অনেক অঙ্ক পাওয়া যায়। যাই হোক, এখন লুৎফুজ্জামান স্যারের বইটা ছিল এত সুন্দর বই ছিল, ওই বই করলে আসলে বই লাগতো না এডমিশনের জন্য। যার কারণে আমরা ওই কোচিং সেন্টারে যে যাই যে কোচিং করবো, যে ওই এরকম প্র্যাকটিস অনেকে ছিল না। অনেকে তো এমনও হয়েছে যে কোচিং না করে বইতে 1-10 চান্স পেয়েছিল, এবং কোনো মানে অনেকে আছে পরীক্ষা পর্যন্ত দেয় নেই, অনেকে তো কোচিং করে না, লাস্টে পরীক্ষা দেয়, সেও এটাও করে নাই, নিজে নিজে পড়ে চান্স পায়। কিন্তু এখন এমন একটা হাইপ হয়েছে, এখন একটা ছেলে এমন মাঝপথ হয়েছিল, একটা 3 যা কোচিং করতো, তখন ওমেগা সানরাইজের উদ্ভাসন নতুন হইলো, উদ্ভাসন তো বেশি দিন হয় নাই, হইলো মোটামুটি 2007 সালের পর থেকে মেনলি হাইপে উঠলো। আর 7-এ শুরু হয়েছে মেনলি, 2006 বলে, 8, 9, 10, 11-তে যায়, 10-এ যায় ওরা মূল ফিল্ডে চলে আসলো। ওদিক থেকে ওমেগা একটু পিছিয়ে গেলো, সানের একেবারে আরও পিছিয়ে গেলো।
কিন্তু উদ্বাসের সিস্টেমে অনুযায়ী যেটা হইলো যে ওরা চেষ্টা করলো যে এই জিনিসটাকে খুব বেশি পরিমাণে কমার্শিয়াল ফর্মে নিয়ে গেল, যার কারণে একটা স্টুডেন্ট অবস্থা এমন হইলো যে আসলে একটা কোচিং করে মনে হইবে না, 2-3 কোচিং করে, একটা ছেলে দেখতাম সে 3 কোচিং করে, 3 জায়গায় কাজ করে, দেখতে সে 3 জায়গায় দৌড়াদৌড়ি করে। এবং হাইপটা এমন হয়ে গেছে যে একটা জায়গায় কোচিং লাভ নেই, এমন উদ্বাসন একটা বাজে একটা হাইপ হয়েছে, এটা রাগ করার কিছু নাই, সত্যি কথা যেটা। ওরা খুব বেশি পরিমাণে একটা স্টুডেন্ট, একটা ছেলে ভার্সিটির জন্য আসলে অ্যাভেলেবেল, দেখা গেছে কি সেই ছেলে বইটা কখনোই হয়তো চান্স পাওয়ার মতো নাম্বার আসবেও না, করবে না, ওই ছেলে এখন এডমিশনের মানে ইঞ্জিনিয়ারিং এডমিশন করার জন্য সে এনরোল করা শুরু করছে, হয়তো সে ইন্টার ফেলও করতে পারে, সেও দেখা যায় ইঞ্জিনিয়ারিং এর জন্য সে ভর্তি হয়। সেটাই মার্কেটিং কেমন হয়ে গেছে যে যেমন আমার মনে আছে আমরা যেটা গবেষণা থেকে পাচ্ছিলাম দেখতাম 10,000 ছেলে আসলে বেসিক্যালি বুয়েট এডমিশনের জন্য বেসিক্যালি ফিট, উদ্বাস এই জিনিসটাকে ডেভেলপ করে 40,000 নিয়ে গেছে। এখন এটা হয়তো মার্কেটিং দিক দিয়ে ঠিক আছে, কিন্তু স্টুডেন্টের জন্য আসলে বেশি লাভ হয় না। আর সবচেয়ে বড় কথা কি, একটা জায়গায় কোচিং করাটা ছিল সুন্দর, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে একটা জায়গায় কোচিং করে না, আবার 3 জায়গা করে, 3 জায়গার পরে আবার শখ পিটে না, তখন পরে প্রত্যেক সাবজেক্ট আলাদা টিচার রাখে বাসায়। একটা সময় এরকম হাইপ হয়েছিল, ম্যাথের জন্য একটা টিচার, ফিজিক্স জন্য একটা টিচার, কেমিস্ট্রির জন্য একটা টিচার, আবার এমন হয়েছে বুয়েটের ভাইয়া রাখতে হবে, হ্যাঁ বুয়েটের ভাই রাখ, আবার করে কি এক টিচার দিয়ে হবে না, 2-3 টিচার রাখতে হবে। মানে টাকা যদি থাকে কিভাবে ভিন্ন সমস্যা অনুযায়ী টাকাটা খরচ করতে হয়, ছাড়াই ওনারা ওটা নিয়ে আবার গবেষণা করতো। হ্যাঁ সেটাই, মানে শফিক ভাইয়ের সাথে ডিসকাশন একটা ভালো দিক হচ্ছে এটা যে ভাই হচ্ছে কাইন্ড অফ হচ্ছে অফলাইন যে কোচিং সেন্টারগুলো আছে সবগুলোরই কাইন্ড অফ উত্থান পতন সবকিছু দেখছেন, ভাই পুরা রিলেট করে বলতে পারে যে কোন কোচিং কি করতেছে, কোন কোচিং সেন্টার কি করবে আর কি, ঠিক আছে। সো জাস্ট আমি ভাইকে জাস্ট এখন একটা কথা কি, যেমন আমাদের সানরাইজের আগে ছিল সানরাইজে কঠিন জিনিস পড়াইতো, এটা একটা বাজে সরু ভাই, মানে আমাদের সময় আসলে যেসব ভালো টিচার পাইছিলাম তারা ছিল সব টপ টিচার ছিল, মানে বইটার টিচার হয়ে গেছে, তারা যদিও মানে কঠিন জিনিস পড়াইতো জাস্ট পয়েন্ট টু পয়েন্ট পড়াইতো এবং ওগুলি পরীক্ষা আসতো। পরবর্তীতে কি হলো যে লেখা শিট ছিল তখন 4 পৃষ্ঠা লেখা শিট, যেমন যেটা আমার মাস্টার বুক বলি যাই বলি লেখা ছিল 4 পৃষ্ঠা, এমসিকিউ তখন ছিল না বইয়েতে, পুরো ছিল রিটেন, তখন রিটেন একটা গাইড ছিল ওই রিটেন গাইড, আর ছিল 4 পৃষ্ঠার লেকচার শিট। পরবর্তীতে ওমেগা এটা ডেভেলপ করে 12 পৃষ্ঠা করলো। এখন ওমেগা ডেভেলপ করার পরে আমার দায়িত্ব ছিল সানরাইজ থেকে যে এটা ডেভেলপ করতে, পর আমি এটাকে 32 থেকে 44 পৃষ্ঠা 48 পৃষ্ঠা নিয়ে আসলাম। এটা আনলাম সম্ভবত 2001 সালের দিকে। 2001 সালে আনার পরে আবার 2003 সালে কিছু ছোট করা হয়েছে, কারণ স্টুডেন্টরা এই হাইপটা নিতে পারে না। অনেকে বলে যে লেকচার শিট বড় করে লাভ কি, সলিউশন করতে গেলে আরো বড়। পরবর্তীতে এটাকে আরো ডেভেলপ করলো ওমেগা, আরো বড় করলো, যেন ওমেগা এরপর ওমেগাতে দেখলাম ওমেগা ডেভেলপ করছে, ওইখানে ওমেগা করছিলাম। তারপরে দেখি উদ্বাস এটাকে বাড়িতে এখন এর মাস্টার বুক, কনসেপ্ট বুক বিভিন্ন নাম হয়েছে। কিন্তু একটা জিনিস ক্ষতি হয়ে গেছে, সেটা যে আমাদের একটা গাইড বই ছিল, রিটেন গাইড বই, এমসিকিউ গাইড বই, এগুলি এখন মার্কেট থেকে বিলীন হয়ে গেছে। পরিবর্তে রিপ্লেস হয়েছে কোশ্চেন ব্যাংক, বিগত বছরের কোশ্চেন ব্যাংক। যাই হোক, এটা ছিল মানে সিস্টেম, মানে এটা রয়েছে মানে কি বলে এটা মানে রূপান্তর। মানে কথা বললে অনেক কিছুই বলা যায়, বাট আমরা একদম যদি ভাইয়ার স্টোরি সম্পর্কে যদি একদম স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করতে চাই, যে ভাই এইচএসসির পর আসলে আপনার আসলে প্রিপারেশনটা কেমন ছিল, যদি আমি বলি যে মানে এখানে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন, এখানে প্রিপারেশনটা কেমন ছিল বলে, আমাদের সময় কিন্তু যখন এডমিশন টেস্ট হইলো তার কিন্তু প্রায় 10 মাস আগে কিন্তু ইন্টার পরীক্ষা হয়েছে, মানে 10 মাসের গ্যাপ পাইছেন। হ্যাঁ, এখন দেখা যায় আমরা 5 জুলাই আমাদের ইন্টার পরীক্ষা হয়েছিল। মানে ওটা কি কারণে এত গ্যাপ? 5 জুলাই ইন্টারের সানরাইজ কোচিং ক্লাস শুরু হয়েছে, সানরাইজ কোচিং এর 5 জুলাই আমার মনে আছে। পরের বছর হ্যাঁ এপ্রিলে বইয়ের ভর্তি পরীক্ষা হয়েছে, এপ্রিলে। তাহলে এই পুরোটা সময় কি আপনি কোচিং এ? হ্যাঁ, এবং আরো মজা হলো বুয়েটের মানে টেকনিকটা এমন ছিল, বুয়েটের আগে কখন ঢাকা পাসের পরীক্ষার কোনো নিয়ম ছিল না, হইতো না, তার ভয় পাইতো, কারণ বুয়েটের পরীক্ষা 1.5 মাস পরে ঢাকা পাসের পরীক্ষা হয়েছিল। এখন ফলাফল যেটা হয়েছিল 1.5 মাস পরীক্ষার পরে পরীক্ষা কিন্তু যারা বুয়েটে টপ তারাই তো সবাই দিছিল। পরবর্তীতে 1 থেকে 100 ভিতরে মাত্র 3 জন ব্যতীত সব খালি হয়ে গেছিল ঢাকা ভার্সিটি থেকে, সব ছিল বুয়েটে। আমি দিছিলাম, আমিও ছিল, আমি তো যাই নাই। এরকম অনেক ছেলে আছে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিছে কিন্তু আর পড়ে নাই। এই জন্য করতো কি মিনিমাম 1.5 মাস পরীক্ষা হইতো। এখন একটু হাইপ হয়েছে, এখন অনেকে যায় না, কিন্তু একসময় এরকম হাইপ ছিল পরীক্ষা দিয়ে তোমার দেওয়ার জন্য, কিন্তু বুয়েটে চলে আসতো। তবে মেডিকেলের ক্ষেত্রে সেটা হইতো না, কারণ মেডিকেলের পরীক্ষা বুয়েটের একটু আগে হইলেও সমস্যা নাই, কারণ মেডিকেল আলাদা একটা সেক্টর,
কিছু ছেলে অত কমন থাকে 2 জায়গায় চান্স পায়, কিন্তু মেডিকেলে যারা যায় তারা আসলে বুয়েটে সুইচ করে না, বুয়েটে যারা যায় মেডিকেল ওইবার সুইচ করে না, এবং ওইবার মানে ইয়াগুলি খালি হয় না, মানে যেটা একেবারে আরে মানে সিট যা থাকে, সিট যে মানে এটা কি বলে এটা নি, মানে সিট ভ্যাকেন্সি থাকে আর কি, সিট ভ্যাকেন্সি গুলি ওইভাবে হইতো না, কিন্তু ঢাকা ভার্সিটিতে প্রচুর ভ্যাকেন্সি হইতো, মানে প্রচুর ওয়েটিং থেকে প্রচুর টানতো। বুয়েটে যেমন আমাদের সময় দেখছিলাম 200-300 টানতো, আগে বালি টানতো, এখন তেমন একটা ট্রেডিশন হয়েছে, এখন 100-150 বেশি টানে না। আর ঢাকা ভার্সিটি এখনো কিন্তু ওই ট্রেডিশন ধরে রাখছে, বরং আরো বেশি হয়েছে, 7,000-8,000 পর্যন্ত হতে যায়, মানুষ বেশি তো আরো অনেকে। আর বুয়েটের আগে পরীক্ষা হয়, তারপর হচ্ছে বুয়েট চুয়েট করে এদের আগেও পরীক্ষা হয়, সো অনেকের ইচ্ছা থাকে ইঞ্জিনিয়ারিং। আগে পরীক্ষা নিয়ে হয় কি, পরবর্তীতে প্রচুর ভ্যাকেন্সি হয়েছে, প্রচুর ওয়েটিংটা নাই। এখন ঢাকা ভার্সিটিতে দেখা যায় 3,000 সিট তো 7,000 পর্যন্ত চলে যায়, 7,000 না 10,000 পর্যন্ত। 10,000 পর্যন্ত চলে যায়। এখন তো আরেকটা সমস্যা করছে, ওই যে মানে ঢাকা ভার্সিটি ছাড়া যেমন ছিল এমসিকিউ রিটেন তো ছিল না, একসময় ছিল, এটা ছিল 2095 সালের দিকে, 94 সালের দিকে ঢাকা ভার্সিটি পছন্দ বুয়েটের মতোই রিটেন হইতো, মেডিকেলও কিন্তু তখন রিটেন হইতো, আবার মেডিকেলেও রিটেন হইতো, একসময় ছিল তখন মুখী পরীক্ষা হইতো অনেক আগে, মানে 94 সালের দিকে ঢাকা ভার্সিটি রিটেন ছিল। পরবর্তীতে ওরা কি করলো, এমসিকিউ শুরু করলো, এমসিকিউ করার ফলে ওরা যেটা করলো, তখন কিন্তু এমসিকিউ ছিল 25 করে 4-100, তখন কিন্তু নেগেটিভ মার্কিং ছিল না, আমরা তো পরীক্ষায় তখন নেগেটিভ মার্কিং ছিল না। আচ্ছা, কিন্তু হঠাৎ করে 2003 সালের দিকে আশা করলো কি, মেট্রিক প্রশ্নটা বাড়াই দিল, 30 করলো, এরপরে একটা প্রশ্ন ভুল করলে মানে 0.25 কাটাই একটা কনসেপ্ট দিল, এর পরবর্তী আবার নিয়ম চেঞ্জ করলো, দেখা যায় স্টুডেন্টরা করে কি অনেক 2 নম্বরের আশ্রয় নেয়, যেমন দেখা যায় ক্যালকুলেশন অঙ্ক সলভ করা, অনেক কৌশল খাটায়, টেকনিক খাটায়, এগুলি দিয়ে অনেকে এমসিকিউ তাতে শেষ করে। তো এটার জন্য স্যার একসময় আশা করলে ক্যালকুলেটর বন্ধ করে দিল, ক্যালকুলেটর ইউজ বন্ধ করলো। ক্যালকুলেটর ইউজ বন্ধ করার পরে দেখতেছে না এটা আসলে দুর্নীতি দূর করা যাইতেছে না, স্টুডেন্ট ফাঁকি দিয়ে অনেক সময় কিছু না পারে, কেবল টেকনিক্যালি চান্স পায়। পরবর্তী স্যারা রিটেনে ব্যাক করলো, রিটেনে চাইছিল 50-50 করতে, পরবর্তীতে এটা হয় নাই, 60-40-তে আসে। অত অদূর ভবিষ্যতে এমন হইতে পারে ঢাকা ভার্সিটি হয়তো এমসিকিউটা বাদ দিয়ে ওরকম করতে পারে, বুয়েট স্ট্যান্ডার্ড ওই যে পিলি করে তারপরে করতে পারে, এবং অনেকে চিন্তা করে, অনেকে অলরেডি শুরু করছে, করবে হয়তো ভবিষ্যতে। এটার মূল কারণ হয়েছে আমাদের টিচারদের বেশি পরিমাণে ভয়ানক বা ছাত্রদেরকে কুবুদ্ধি দেওয়ার ফলাফল কিছু না। কুবুদ্ধি বলতে এদের মধ্যে মানে এটা পড়লে চলে, পড়ে না পড়লে চলে, এই ফাঁকি দিয়ে ফরানোর ফলে ছাত্ররা তো এইখানে, যেমন একটা ছেলে ইন্টারেস্ট কিছুই পারতো না, টোটালি কিছু পারে না, পারে ক্যালকুলেটর সলভ করা, এবং চাকরি শিখে তুমি কি দরকার নেই করার, ক্যালকুলেটর সলভ করা, শর্ট ট্রিক্স দেখায় দেয়, এরকম শেখানোর ফলে ছাত্ররা কিন্তু টোটালি ইন্টারেস্ট পারতো না, পরে যখন ভার্সিটিতে ভর্তি দেখে অনেক কিছু পারে না। এইগুলি স্যাররা খেয়াল করছে যে কোনোভাবে এগুলি এইসব মুক্ত করার জন্য ভর্তি পরীক্ষা। আচ্ছা, ভর্তি পরীক্ষা কেন নেয় না? তো একটা ভালো যোগ্য একটা ছেলে চান্স পাওয়ার জন্য, নাই নাকি? এখন তো হইতেছে না, ওরা ওইখানে দুর্নীতি বা টেকনিক অ্যাপ্লাই করে। যেমন এখন এমনও হাস্যকর জিনিস দেখছি, এখনও হয়তো করে, ক্যালকুলেটের উপর 7টা ক্লাসে ক্যালকুলাসে টিক্স দিয়া 10টি অঙ্ক সলভ করো, এইভাবে টিক্স আসতো, এইভাবে কোর্স করে নয়তো দেখছিলাম, ঢাকা রাজশাহী অনেক জায়গায় দেখছিলাম ক্যালকুলেটর টিক্স দিয়া। এখন কি অঙ্ক সলভ দরকার নেই, ক্যালকুলেটর অঙ্ক করবা। এখন এগুলির ফলে কি হয়েছে, পরবর্তীতে দেখলো যে স্টুডেন্ট কিছুই পারতেছে না, খালি ক্যালকুলেটরে সলভ করতেছে। এটা পরে বন্ধ হইলো, ঢাকা ভার্সিটি বন্ধ করলো, জগন্নাথে বন্ধ করলো, আরো মানে 2-1 জায়গা তো বন্ধ হয়েছে, একসময় কিন্তু অনেক জায়গায় বন্ধ হবে। বুয়েটে এই জন্য হবে না, কারণ বুয়েটে প্রস্তুত স্ট্যান্ডার্ড থাকে, ওরকম ওই ক্যালকুলেটিভ ট্রিক্স দিয়ে করা যাবে না, জানো বুয়েটে ক্যালকুলেটর লাগবে। যেমন সাস্টে করা যায়, তোমরা তো জানো সাস্টে প্রশ্ন কঠিন হয়, সাস্টে করা যায় না, এরকম যেমন আইটি প্রশ্ন কঠিন হয়, একসময় আইটি ভর্তি পরীক্ষা হইতো না, হইতোই না, আমাদের ছিল নাম্বার ভিত্তিতে ছিল। আচ্ছা, তারপরে জিপি ভিত্তি যায় ভেজাল লাগলো, তো এত ছেলে জিপি নিবে কারে, তখন পরে ভর্তি পরীক্ষা শুরু হইলো। আচ্ছা, এই তো ভাই থেকে কিন্তু আসলে অনেক কিছু জানতে পারলাম, যে অনেকে তোমরা জিজ্ঞেস করো যে ভাই মানে বুয়েটে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, ঢাকা ভার্সিটি ইউজ করতে কেন দেয় না, তারপর অনেক ভার্সিটিতে কেন ইউজ করতে দেয় না। সো এই কনফিউশনটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে ভাই এখন আসলে ভর্তি পরীক্ষা মেইনলি কঠিন হয় 4টা-5টা জায়গা থেকে। একটা হইছে আইটি, একটা সাস্ট, একটা হইছে রুয়েটের প্রশ্ন, বুয়েটটা আগে, কারণ বুয়েটের প্রশ্ন আসলে কঠিন বলা ঠিক না, স্ট্যান্ডার্ড, কারণ বুয়েটা আসলে সবার কথা চিন্তা করে কাজ করে। এখন সাস্টের প্রথম থেকে ওদের একটা ট্রেডিশন কঠিন প্রশ্ন করে, কিন্তু গতবার প্রশ্নটা লাকিলি বা আনলাকিলি সোজা হয়ে গেছে, কিন্তু শর্ট সিলেবাসের বাইরে আসছে নাকি। কিন্তু প্রথম 2 বছর যে প্রশ্ন হয়েছে, ওই প্রশ্ন আমি দেখছিলাম সোজাই ছিল, কিন্তু আস্তে আস্তে কঠিন করে, মানে ম্যাথের দিকটা মেইনলি 2007 সাল থেকে কঠিন শুরু হয়েছে। 2007 সালটা হচ্ছে কঠিনে, ওরা মেইনলি কঠিনটার ওটা অ্যাপ্লাই শুরু করছে। আর আইওটিটাও যতদিন যায় একটু কঠিন করে। হ্যাঁ, আইওটি তো আমি দেখছি ভালোই কঠিন করে, এমএসটি করে পুরো বই থেকে, বুটেক্স এমআইটি সম্পূর্ণ বই থেকে করে। আর রুয়েটে দেখলাম যে ওরা এখন বুয়েট মানে বুয়েটের স্ট্যান্ডার্ড করে, মাঝে মাঝে আইওটি স্ট্যান্ডার্ড কঠিন প্রশ্ন করে।
মানে বুয়েটটা আলাদা, এখন যেটা স্বায়ত্তশাসন হয়ে গেছে ওটা মানে আলাদা টেকনিক অ্যাপ্লাই করে। এবারেও দেখা গেছে যে কুয়েটের প্রশ্নটা কিন্তু আগের তুলনায় কঠিন ছিল, আর স্ট্যান্ডার্ড ছিল সুয়েটের প্রশ্ন আগের তুলনায় কঠিন ছিল, আর কুয়েটের প্রশ্নটা ছিল স্ট্যান্ডার্ড। এখন আসলে কি শর্টকাট দিয়ে আসলে খুব বেশি লাভবান হওয়া যায় না। শর্টকাট দিয়ে হয়তো কিছু জিনিস পারা যাবে, হয়তো 50%ও না, আমি মনে করি 20%ও কম পারা যায়, আরও কম। ইভেন আমাদের একটা ট্রেডিশন আছে, যেমন অনেকে বলে রাজশাহী, খুলনা যে সব ইউনিভার্সিটিগুলো আছে, যেমন চট্টগ্রাম, এইসব ইউনিভার্সিটিতে একটা ট্রেডিশন একই দিন বারবার আসে। এই ট্রেডিশন কিন্তু হয়তো বেশি থাকবে না, এটা চেঞ্জ হইতেছে। ওরাও অনেকেই বুঝতে পারছে যে না এইভাবে করে আর কয়দিন, এইভাবে এক সময় হয়তো কি মুখস্থর মধ্যে কিছু অঙ্ক কলাই দিত, ওগুলি বারবার আসতো, ওই বারবার করলেই কমন পেরে যেত। একটা খুব সুন্দর ট্রেডিশন হয়েছে। এই ট্রেডিশনটা যতটুকু জানি এটা ভাঙতেছে আস্তে আস্তে। যাই হোক, হ্যাঁ, তো ভাই আমি যদি একদম একদম আপনার যেটা বললাম যে স্পেসিফিকভাবে যদি আপনার স্টোরিটা জানতে চাই, তো যেখানে আপনি বলছেন যে প্রায় 10 মাসের একটা গ্যাপ ছিল। So, আমরা নর্মালি যেটা দেখতে পাই যে আমাদের মোটামুটি 3 ধরেন অন অ্যান অ্যাভারেজ 3 মাসের একটা গ্যাপ থাকে। তো এই 3 মাসে আমরা যেটা করি যে আসলে ধরেন রুমের দরজা বন্ধ করে ধরেন বাইরে টাইরে যাই না, কোনো ধরনের অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিই, একদম মাথায় ধরেন গামছা বেঁধে পড়াশোনা শুরু করে দিই, ঠিক না? সো 10 মাস তো আসলে এভাবে সম্ভব না, এভাবে পড়াশোনা সম্ভব না। তো আসলে ওই টাইমে আসলে কি করছেন, প্লাস কি মোটিভেশন ধরে রাখছেন যে না আসলে কি আসলে আমি ব্যক্তিগতভাবে ছোটকাল থেকে আমার ম্যাথ ভালো লাগতো, যার কারণে আচ্ছা। ম্যাথটা আমার আগের থেকে করা ছিল। যদিও আমরা জানতাম না দুত্তোসামান স্যারের বই ছিল, জানতাম খালি হকের বইটা আমার করা ছিল। যখন মানে এত সময় পাইলাম, তখন আমি অন্যান্য যে বইটা লুৎফুজ্জামান স্যারের বইটা আমি করছি, এবং আমি কিন্তু ধৈর্য কোনো টিচারের না, বেসিক্যালি নিজে কষ্টই করছি, এই জন্য এত মানে প্র্যাকটিস হয়েছে। নিজে ধৈর্য প্রায় সব অঙ্ক করার চেষ্টা করছি। এমন তো না আমি সব পারতাম, কিছু মানে হয়তো একটা চ্যাপ্টারে 100টা অঙ্ক ছিল, আমার অনেক অঙ্ক ছিল, এক চ্যাপ্টারে 100 অঙ্ক ছিল। ফিজিক্সের অঙ্ক তো ভয়ঙ্কর ছিল, হকের বই ছিল, ওই যে আর কি বলে ইসাক স্যারের বই ছিল, ইসাক স্যারের বইতে 150টা অঙ্ক ছিল, এক এক চ্যাপ্টারে 100, 120টা, 125টা অঙ্ক ছিল। সব অঙ্ক তো পারা যেত না, যতটা পারি দেখা গেছে 10% বা 5% আমার গ্যাপ ছিল। ম্যাথ তো প্রায় সবে করে ফেলাইছিলাম, কিন্তু ফিজিক্সে একটু গ্যাপ ছিল, কেমিস্ট্রিতেও গ্যাপ থাকতো। কেমিস্ট্রি হলো মহিউদ্দিন স্যারের বই ছিল, হিউজ অঙ্ক, মানে নাগনাথে স্যার বই ছিল, এবং অঙ্কগুলো কিন্তু এই মোটা বই ছিল, হিউজ বই, এক বই করলে আবার হইতো, এত বই ছিল। সিরাজ ইসলাম স্যার একটা বই ছিল কেমিস্ট্রি, যথেষ্ট ভালো একটা বই ছিল কেমিস্ট্রি সেকেন্ড পার্টে। ওগুলি করার কারণে করতে 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 যে এক জায়গায় পড়বো সময় পাইতাম না, এবং এত ভালোভাবে, বিশেষ করে ম্যাথটা, আমি ম্যাথের কথাই বলি, ম্যাথটা বিশেষ করে ম্যাথ মিলিয়ে ধরবো, ম্যাথটা এত ভালোভাবে করছিলাম যে মোটামুটি কাভার হয়ে গেছে। বই দেখা যেত যে বইটার প্রশ্ন আসলে কিন্তু বই থেকে 80 থেকে 85 বা 90% আসে। আর বর্তমানে একটু কঠিন করলেও 70 থেকে 80% মোটামুটি কমনই আসে, টাইপ কমন আসে, কমন আসে। আর কিছু ছেলে আসে না একাডেমিক, তারা দেখতাম অনেক করে তারা কভার করে ফেলাইতো, কারণ এত অল্প সময় তো অনেক, 10 মাসের ভালো মতো করা যায়। এখন আস্তে আস্তে বইটার সময়টা কমাই দিচ্ছে, কমাইতে 3 মাস 4 মাস, এক সময় 6 মাস 4 মাস 3 মাসে চলে আসছে। এই জন্য অনেক ছেলে দেখা যায় ফার্স্ট ইয়ার থেকেই পড়া শুরু করে দিত, কিন্তু অনেকে তো আসলে ঠিকমতো শেষ করতে পারে না। তাদের কাজ হয়েছে কি 3 মাসের মধ্যে অবশ্যই বইটাই ভালো মতো করো, কারণ বইটা করলে একটা ছেলে বইতে সিরিয়াসলি করে, আর যদি একটু সাজেশনটা ভালো মতো দেখে, যেমন যারা ভালো মতো শাসন দেয়, কমন ফোনের শাসন দেয়, তাদের কথা মতো মোটামুটি চলার চেষ্টা করে, আমার মতে কি তারা কিন্তু মানে অনেকাংশেই সাফল্য হতে পারে। বিশেষ করে হয়তো 100% কমন পাবে না, 80% পাইলে তো অনেক। বইটা যদি কেউ 80% কমন পায় বা 80% পারে, তো আমি তো মনে করি ভুল না হইলে তো সে ভালো জায়গায় চান্স হয়ে যাবে। 50% পাইলেই ভাই পাস হয়ে যায়, একটা সিট হয়ে যায়। এখন তো বুঝে না, এখন ব্যাপারটা হচ্ছে বইটার কিছু চেঞ্জ হয়, কারণ একই জিনিস তো আর সবার ভালো লাগে না। প্রতিদিন তুমি যদি গরু গোস্ত পোলাও খাও ভালো লাগবে না তো, বা মনে করো খাসি গোস্ত ভালো লাগবে না, রুচির ব্যাপার আছে না। এই জন্য বইটা ওই কাজ করে না, একই বছর বারবার দিবে এমন না। আমার কাছে 1973 সাল থেকে প্রশ্ন আছে, 1973 সাল থেকে শুরু করে এই পর্যন্ত যত প্রশ্ন সবাই আছে, আমি দেখি বইটার কিন্তু প্যাটার্ন একসময় কিন্তু অনেক মানে নর্মাল ছিল, একেবারে প্রথম 2-1 বছর, এরপরে কিন্তু কঠিন শুরু হয়েছে। এখন তো সেই কঠিন নাই, যেমন এমন হয়েছে আমরা তো বয়লবিদ্যার পাত্তা দিই নাই, তখন এমন হইতে এক বয়লবিদ্যা থেকে 6টা অঙ্ক আসছে, 5টা অঙ্ক আসছে, এবং ভালো যথেষ্ট কঠিন প্রশ্ন করতো। আচ্ছা, হঠাৎ করে বইটার প্রশ্ন একটু সোজা হইলো, হইতে কিন্তু মাঝপথে কয়েক বছর ছিল, কিন্তু বইটা কিন্তু এরপরে এমসিকিউতে আসলো। এমসিকিউতে আসার পর এমসিকিউ কি করলো, 60টা থেকে 120টাও করলো, আবার হঠাৎ করে কি এমসিকিউ বন্ধ করে দিল। করোনা আসলো, করোনা আসার পর আবার কি করলো, আবার ওই যে পিলি নিয়ে আনলো, আবার রিটেন আনলো। এখন এটাই যে থাকবে এমন কোনো নিশ্চয়তা না, আবার রিটেন করতে পারে। এখন আমার মতে কি, যদি কেউ যদি সিরিয়াসলি পড়তে চায়, সে মেইনলি বইটাই ভালো মতন করুক। অন্যান্য যে জিনিসগুলি সেটা তাদের জন্য, যে কনফিডেন্স থাকে যেন আমার বইটা 1 থেকে 100 বা 200 থাকা, 200 না 1 থেকে 100 থাকা আমার দরকার, তখন সে বই করার
পরে অতিরিক্ত হিসাবে বই কিছু কিছু বই থাকে, যেমন কেতাবুদ্দিনের কিছু অঙ্ক থাকে, যদিও ওই অঙ্কগুলি ইন্ডিয়ান বই বা ওখান থেকে কালেক্ট করা, ওসব অঙ্কগুলি করতে পারে বই হিসাবে। আমি যদি বইয়ের কথা বলি, ওসব কাটতে পারে। অথবা আমার প্রত্যেক বইতে কিছু না কিছু টাপ অঙ্ক থাকে, এগুলি করতে পারে। কোশ্চেন ব্যাংক দিয়ে কিছু অঙ্ক থাকে, করতে পারে। সেটা হচ্ছে গিয়ে একটু ভালো করার জন্য। আর সে মনে করে যে না, আমাকে এর থেকে ভালো করতে হবে, তখন সে ইন্ডিয়ান বইয়ের মধ্যে কিছু বাংলা বই আছে, যেমন ছায়া প্রকাশনী, এইসব বই সে করতে পারে তখনই, যদি বইটা পুরোটা শেষ করে। এর আগে কিন্তু তার করা উচিত না। বই যদি শেষ না করে, তাহলে ছায়া প্রকাশনী বা ছাত্রা প্রকাশনী করা উচিত না। আর যদি মনে করে না এই বই আমার জন্য এনাফ না, তাহলে ইয়া করো, ম্যাথের যে আরিয়ান প্রকাশনী আছে ইন্ডিয়ান, ওইটা করো। তারপর ফিজিক্সের ডিসি পান্ডের বই করো, কেমিস্ট্রিতে আছে আরে খান্নার প্রকাশনী থেকে, বিভিন্ন প্রকাশনীতে করো। এখন যদি মনে হয় যে না আমি এর থেকেও ভালো পারি, তাহলে ইয়া করো, কনসেপ্ট বুক করো, এসসি ভার্মার। আমি তো বলছি সবার জন্য না এটা, এসসি ভার্মা তারা করবে যারা অত্যন্ত টপ, এমন সে করে আসছে, সে ফিজিক্স অলিম্পিয়াড করে আসছে, তার জন্য ওইটা সবার জন্য না। আমি যদি বই যদি ঠিক মতো না পড়ি, তাহলে আমার ডিসি পান্ডের বই আর ওই কনসেপ্ট ফিজিক্স পড়ে আমার কিছুই লাভ হবে না। হবে কি, কীরকম হবে আমি বলি, কেউ যদি কলা দেয়া, গরুর গোশত দেয়া, আম দেয়া আর মুরগি দেয়া, মনে করো কি জানি চিরতরস দেয়া খায়, ওর অবস্থাই হবে। মানে সবই কিন্তু উপকারী, কিন্তু একসাথে আমি তো উপকারটা বোঝা যাবো না। এটা লেটকা খিচুড়ি তো খারাপ হয়ে যাবো, এটা কিছু টেস্ট আছে, ওই টেস্টও থাকবো না। সো ভাই আমরা বুঝলাম যে মানে আপনি 10 মাসে মোটামুটি নিজেও পড়ছেন, প্লাস কোচিং সেন্টারও ছিলেন। এখন লাস্ট মোমেন্টে যখন বুয়েটের চান্সটা পাইলেন আর কি, বুয়েটের পরীক্ষাটা কেমন ছিল আমি যদি একটু বলি? বুয়েটের প্রশ্নটা আমার যে ভুলটা হয়েছিল, আমি প্র্যাকটিস করছিলাম তুলনামূলক কম, আচ্ছা, মাথায় করছিলাম যে এখানেও, যার কারণে প্র্যাকটিস না হওয়ার কারণে পরীক্ষা হলে পার অঙ্কগুলো ভুল করে আসছে, সত্যি কথা, যার কারণে পিছিয়ে গেছিলাম অনেক। এমন স্টুডেন্টকে এটা বলবো যে ভাই তোমরা সবচেয়ে ব্যালেন্স করে চলবা। অনেকে পরীক্ষা দিতে দিতে একেবারেই মানে হয়ে যায়, মূর্ছা যাওয়ার মতো, পরীক্ষা দিতে দিতে সে একেবারে মনে হয় মূর্ছা যায়, বা একেবারে কি হয়তো এদিনে কবলে চলে যাবে, এরকম অবস্থা। এটাও ভালো না। আবার বেশি বুঝতে বুঝতে দিন শেষ, কিন্তু পরীক্ষা দেয় না, এটাও না। বা এটা একটা সমন্বয় দরকার, একটা ব্যালেন্স। তুমি মানুষ, তোমার তো একটা ঘুমেরও চাহিদা আছে, পড়ারও একটা সময় আছে। তুমি যদি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় পড়ো, সেটাও তো তোমার জন্য ক্ষতি। আবার তুমি যদি 2 ঘন্টা পড়ো, এটাও তো ঠিক হইলো না। তুমি একটা ব্যালেন্স করবা, 10 ঘন্টা পড়বা, 8 ঘন্টা পড়বা, ব্যালেন্স করো। তোমার শরীর কি চায়, আমি কি নিতে পারো। আবার তুমি যদি সামনে পরীক্ষা দাও, পড়বে কখন? আবার 8-10 জায়গায় তুমি ভর্তি কোচিং করো, পড়ার টাইম কই তোমার? সারা আনন্দে তো বিভিন্ন পীর সাহেবের ক্লাস করতে করতে তুমি তো দিন রাত দিন সব শেষ করে দাও, তাও তো না। তুমি ব্যালেন্স করে একটা পীর সাহেবের কাছে যাও, যেই পীর তোমার ভালো লাগে। পীর বলতে এখানে কোচিং সেন্টার পীর, আপনার অরিজিনাল পীর বলি না, কোচিং সেন্টার পীরের কাছে যাও। যদি সে 6 ঘন্টা নেয়, দেখো সমস্যা তো নাই। 7-8 জনের কাছে তুমি কম্পারিজন করো না। এক টিচার আর টিচার কেউ কম্পারিজন কিছু না। এটা হচ্ছে সবাই চেষ্টা করে, কারণ তারা চেষ্টা করে বইটা চান্স পাইছে, ভালো যে চান্স পাইছে, মানে কি সে তোমার থেকে ভালো বুঝে। এখন যদি মনে করো সে তুমি এর থেকে ভালো বুঝো, তাহলে গেছে কেন যাবা? সেটাই, মানে আমি মাঝে মাঝে দেখি যে বিভিন্ন গ্রুপে মানুষজন আসলে মানে পোস্ট করে যে ভাই এই কোর্সে ভর্তি হবো নাকি ওই কোর্সে ভর্তি হবো, এই টিচার ভালো নাকি ওই টিচার ভালো। যেমন আমাদের কোর্সের কথা যদি চিন্তা করো, এখানে যেমন ভাই বুয়েট 97-এর, আমি বুয়েট 20 ব্যাচের, মানে বুঝছো তো ব্যাপারটা, মানে যে কত ডিফারেন্স। সো এখন আমাদের যেখানে যারা সিনিয়র টিচার আছে তারা একরকমভাবে পড়াচ্ছে, যারা জুনিয়র টিচার আছে তারা একরকমভাবে পড়াচ্ছে। মানে সবাই কিন্তু সবার থেকে কিন্তু বেস্টটাই দেওয়ার চেষ্টা করতেছে। সো তুমি জাস্ট চিন্তা করবা যে তুমি কোন কোর্সে ভর্তি হবো, এটা জাস্ট ডেমো ক্লাসটা দেখবা। ডেমো ক্লাস দেখে যদি মনে হয় যে না তুমি এটার মতো বা স্যারের সাথে খাপ খাওয়াই নিতে পারবা, স্যারে যেটা বুঝাচ্ছে তুমি ওটা বুঝতেছো, তাহলেই তো এটা এনাফ। তুমি ওটা যদি পড়ে যদি নিজে নিজে কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো, কোশ্চেন ব্যাংকে তো বিগত বছরের কোশ্চেনগুলো দেওয়া আছে, ওইগুলো যদি করো বা করতে পারো, তাহলে তুমি তো আশা করে বলা যায় যে বুয়েটের যে কোশ্চেন আছে ওইগুলো তুমি অ্যাটলিস্ট পারো, আর না পড়ে অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করতে পারবা। ঠিক তো ভাই? এটা যদি করতে পারো, তাহলে তো আমার মনে হয় না যে এখানে আসলে প্রত্যেকটা গ্রুপে যে পোস্ট করা উচিত যে ভাই এই কোর্স কিনবো না ওই কোর্স কিনবো। আর এটা তোমার টাইম কই, তুমি এই টাইমে এসে পড়বা, তুমি এখানে পোস্ট ক্যান করতে যাবা। সো এই তো। সো ভাই বুয়েটের পরীক্ষার পরে যে বুয়েটের যখন চান্স পাইলেন আর কি, সো তখনের অনুভূতিটা কেমন, কিংবা হচ্ছে আপনার ফ্যামিলির? মানে তখন অনুভূতি আমার ইচ্ছা ছিল ম্যাথে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ফ্যামিলি বললো যে না, মানে ঢাকা ভার্সিটি ম্যাথে। আমার ইচ্ছা ছিল ব্যক্তিগত, কারণ ম্যাথ যেহেতু ভালো লাগতো ম্যাথে পড়া, কিন্তু ফ্যামিলি তো সবাই চায় যে ঢাকা ভার্সিটি ম্যাথে পড়বা, এরকম হইলো পড়বা বুয়েটে। তোর শেষ পর্যন্ত মেকানিক্যাল নেই, কারণ সিভিলে হয়েছিল, কিন্তু সিভিল পরে নাকি অনেক জিনিস আছে নাকি বেশি। আচ্ছা, আপনাদের সময় সিভিল আগে ছিল? আমাদের সময় মানে এমন হইতো, বুয়েটে প্রথম দিকে স্টুডেন্ট সিভিল নিত। আচ্ছা, মানে মানে যদিও সবাই নিত না, কিছু নিত। ভাই আমিও কিন্তু সিভিলের। হ্যাঁ, সিভিল নিত আগে। মেকানিকের তখন এরকম হাইপ ছিল না, মেকানিকের হাইপ মাঝপথে একটু বাড়ছে, কিন্তু ওইভাবে ছিল না আসলে। সবসময় হাইপ ছিল কম্পিউটারে, কম্পিউটার সবসময় 1 নম্বরে ছিল। মাঝপথে মানে
কিছু কোচিং সেন্টারের মানে ইয়ার কারণে মোটিভেশনের কারণে মানে উদ্ভাসা সোহাগ সেখানে ছিল, ওর মোটিভেশন ছিল, ও ব্যক্তিগতভাবে ইলেকট্রিক্যাল ছিল, ও মোটিভেশন করছে যে ইলেকট্রিক্যাল ভালো, তখন অনেকে হাইপ অনুযায়ী ইলেকট্রিক্যাল নিল, কিন্তু পরবর্তীতে দেখলো যে না আসলে সব মানুষের বইটা পড়ে আসলে শিখার জন্য, টাকার জন্য পড়ে, টাকা যেখানে বেশি, শিখার জন্য তো আসলে এই সাবজেক্টগুলি না। তারপরে তখন দেখলো যে না ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল কম্পিউটার পাস করলে চাকরি জব কিছুই ভালো। এখন আবার মোটামুটি এখন আবার কম্পিউটার আবার টপে চলে আসছে, মানে মোটামুটি এখন ইলেকট্রিক কম্পিউটারে টপে, তারপরে মনে হয় আরো নতুন নতুন কিছু একটা আসে, যেমন এখন কেমিক্যাল আছে, কেমিক্যাল এখনো পিছে। আচ্ছা, এখন সম্ভবত ওই বিএমই আছে, এইটা অনেকে নেয়, অনেকে নতুন নতুন ছাত্র অনেক দেখে, চেক করে দেখে এটা কেমন, দুই দেখে যে মার্কেটে এটা ডিমান্ড আছে, পাশ করে চাকরি, তখন আবার ডিমান্ড বেড়ে যায়, আবার যদি না থাকে আবার ডিমান্ড কমে যায়। হ্যাঁ সেটাই আর কি। সো এখন ভাই মানে কাইন্ড অফ এমন যে মানে স্টুডেন্টরা আসলে অনেকেই জানে না যে আসলে এই সাবজেক্টে কি পড়ায় বা কি আছে, কিছু জানে না, হুট করে মানে জাস্ট মনে হয়েছে যে না, যেমন অনেকে ভাই মানে মাঝে মাঝে বলে যে ভাই আমার বিএমইতে পড়ার ইচ্ছা। কেন ইচ্ছা? কারণ হচ্ছে আনাস ভাই বিএমইতে পড়ে, আনাস ভাইকে দেখছে, আনাস ভাইকে দেখে বানা বিএমইতে পড়ার ইচ্ছা। বিএমই করতে গেলে তোমাকে মেডিকেল সম্বন্ধে জ্ঞান থাকা লাগবে ভালো, এমন কিছু মেডিকেল বায়োলজি উপলব্ধ থাকে, তার জন্য বিএমই একটু হইলেও মানে ওভাবে না, একটু হইলেও কষ্ট হয়ে যায় আসলে। এটা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার হইলো, এটা কিন্তু আসলে ইলেকট্রিক্যাল আন্ডারে, এখানে মেইনলি ইমেজ অ্যানালাইজ এইসব জিনিস নিয়ে যেহেতু কাজ, এখানে কিন্তু ইলেকট্রিক জিনিসপত্রই বেশি, কিন্তু বায়োলজির জিনিস আছে, জেনেটিক্সের জিনিসপত্র আছে থাকে, যাও ওটা এক একজন এক এক রকমের মানে ইচ্ছা। আচ্ছা ভাই, তো এখন তো বুয়েটে তো চান্স পেয়ে গেলেন আপনি, বুয়েটের প্রথম পরীক্ষায় কি আপনার বুয়েটে ছিল নাকি কি, মানে আপনার যে অ্যাডমিশনের যে জার্নিটা ছিল ওইখানে কি প্রথম পরীক্ষাটা বুয়েট ছিল নাকি অন্যান্য? আরো অনেক জায়গায় দিছিলাম, কিন্তু ওগুলি যেহেতু আমার পছন্দ না বলি নাই, কারণ আরো অনেক জায়গায় দিছিল, ভাবছিল যে কি হইব কিনা, এই জন্য আমার প্রতি এত কনফিডেন্স ছিল না, সবসময় আমি একা একা থাকতাম, কারোর সাথে মিশতাম না তো। আচ্ছা, যার কারণে ওরা দিছিল, ওগুলিতে পুরোতে ফার্স্ট সেকেন্ড হয়েছিলাম, ওগুলি নাম ওগুলি ভালো ছিল, ওই যে ওই ইয়াতে ওগুলি তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, ওগুলিতে আবার দিয়েছিল, বিষয় মনে চান্স হইব না, দেখি চেক করে দেখি, তারপর আমিও দেখছি, আমি তো কনফিডেন্স জানি না কি হবে। পরে বইটা হইলো, বইটা হওয়ার পর ঢাকা ভার্সিটি হয়েছিল, ঢাকা ভার্সিটি ফর্মটা আসলে আমি কিনছিলাম না, আমার এক বন্ধু কিনে দিছিল, আচ্ছা আচ্ছা, ওর পরীক্ষার জন্য, হেল্প করার জন্য, আচ্ছা ওকে হেল্প করার জন্য। তা আমি তো আসলে তখন কিন্তু অনেক ঢাকা ভার্সিটি অনেক মানে সুবিধা ছিল, মানে যেটাকে 2 নম্বর বলে আমাদের সোজা বাংলা, একজন এমনও আছে, আমার নামে একজন ছিল, ও 4 বছর একজনের পরীক্ষা দিয়ে দিছিল, এমন ঘটনা শুনতাম, মানে চান্স পাওয়াই দিচ্ছে এরকম। এখন আমারও করছিল এটা, কিন্তু আমি আসলে ওকে ফেল করতে পারি নাই, কারণ এমন জায়গায় সিট পড়ছে, যতটা পারছি করছি, কিন্তু ওই ফেল করতে পারি না, কিন্তু ওর হেল্প করতে নিজে হেল্প হয়ে গেছে, নিজে চান্স হয়ে গেছে জায়গায়। তা কিন্তু আব্বা মা জানে না, আব্বা আমার কইতে ভয় লাগে না, খবরদার ঢাকা ভার্সিটি আনবি না, বুয়েটে পরে আর ওটার চান্স পাইছি। এটা শুনে আমার আসলে আশ্চর্য লাগতেছে, মানে ওই টাইমে আসলে মানে বুয়েটের হাইপটা এত ইয়া ছিল যে তখন বইটা হাইপ আরো বেশি ছিল, আরো বেশি ছিল। এখন তো মানে বিভিন্ন কারণে বইটা হাইপ কমে গেছে কিছুটা, কিন্তু তখন বইটা হাইপ ছিল। আর বইটা হাইপটা বই তৈরি করে নাই, বইটা তৈরি করছে আমরা সবাই মিলে। যেমন একটা ছেলে যদি বইটা চান্স পাইলো না, ঠিক আছে, না পাইতেই পারে, সে আরেকটা চান্স পাইলো, সে বলে আমি কিন্তু বইয়ের কোনো অংশ কম না। যেমন একটা ইঞ্জিনিয়ার অন্য জায়গাতে ইঞ্জিনিয়ার হয়েছে, বইয়ের ইঞ্জিনিয়ার কোনো চাকরি করে, কোনো কিছু গুরুত্বপূর্ণ কাজ করে, তখন তারা কি কথা বলে, বইয়ের কিসে, আমি ওতে কোনো অংশ কম না। এখন যখন কেউ বলে আমি ওর থেকে কোনো অংশ কম না, মানে আসলে আমি ওর থেকে কম, এটাই তো বোঝায়। যে কোনো কিছু তো সবাই বুয়েটকে কম্পারিজন করে, আর করতে যায় এই ফলাফল যেটা হয়েছে, বুয়েটের হাইপটা আরো বেড়ে গেছে। মানে যে কোনো ইউনিভার্সিটি বাকির সাথে কম্পারিজন করে না, বুয়েটের সাথে কম্পারিজন করে। এবং এই কম্পারিজন আমেরিকাতে জায়গায় হয় না, এমআইটি কখনো কয় না আমি স্ট্যানফোর্ড থেকে কোনো অংশ কম না, স্ট্যানফোর্ড কখনো কয় না আমি হার্ভার্ড থেকে বা ইয়ার থেকে কিনা, আরে কি নাম এটারে, আরে বার্কলি থেকে কোনো অংশ কম না, এই কথা বলে না। কিন্তু ওরা বলে আমি আমার মতো, তুমি তোমার মতন, ওরা নিয়ে ওরা কোনো মাথা কাটে না, ওরাও চেষ্টা করে আমি সেরা, আমি কি আমি জানা দরকার নেই। কিন্তু বাকিরা এই কথা বুকে হাতে বলতে পারে না। আর বইট কিন্তু বলে আমি সেরা, আমি বলে না তো আমি কারোর সাথে তুলনা করি, বইটের পথে চলে। যতই আমরা গালি দিই না কেন, বলি না কেন, ধরো একটা স্যারের রুয়েটের টিচার বা কুয়েটের টিচার, খুব স্বনামধন্য টিচার, ওনার ছেলে বুয়েট ভর্তি পরীক্ষা হয়তো দেখা গেল মোটামুটি চান্স পাইছে, রুয়েটে ভর্তি পরীক্ষা ফার্স্ট হয়েছে, জিজ্ঞেস করে দেখো স্যারের ছেলে কি বইটে দিব না রুয়েটে দিবে, রুয়েটে দিবে না, উনি বইটে দিবে। সেটাই। এমন ঢাকা ভার্সিটি যদি কোনো স্যার থাকে, যদি ফিজিক্সের স্যার হয়, খুব ভালো স্বনামধন্য স্যার, সেটা অন্য কথা, ওনার ছেলে হয়তো ফিজিক্স দিতে পারে। নর্মালি যদি ঢাকা ভার্সিটির ফিজিক্সের কিছু সুনাম আছে, কিছু ভালো টিচার ছিল, কিন্তু এছাড়া যদি কেউ যদি বলে যে আমার ছেলে কই দেবো, সে কিন্তু বইটি দিব,
নিয়মটা, এটা বাস্তব। আচ্ছা, তাহলে এবার ভাই মানে এরপরে বুয়েটের পরে কি কি পরীক্ষা ছিল ঢাকা ভার্সিটির পরে? বুয়েটাও ঢাকা ভার্সিটির পরে আর ওগুলি ওভাবে নাম ছিল না, রাজশাহী হইতো ইয়া হইতো, ওগুলি ওরকম হাইপ ছিল না, আমি শুনতামও না। ওইখানে কিছু কিছু চিকন চিকন বই বাড়িতো, হ্যাঁ ওই বই মানে বিগত বছরের প্রশ্ন তখন ওইভাবে আসে না, অল্প কটা ওরা কীভাবে তাদের কোচিং করে ওরা ওইভাবে চলতো। আচ্ছা এই সংক্ষিপ্ত বিভিন্ন নামে কী কী নামে ছোটো ছোটো কোচিং সেন্টার ছিল, এবং এগুলো এসে গিয়ে অনেকটাই কীরকম ওই 10-12 জন স্টুডেন্ট পাইতো বা ওরকম ভাবে ছিল, হাইপটা ছিল না, আর কিছু চিন্তা করতো না যে এর জন্য কোচিং করা নাকি নাকি। এই হাইপটা আসে মেনলি ইউসিসির মাধ্যম থেকে। ইউসিসি সম্ভবত 2001 সাল থেকে বা 2000 সাল থেকে মেনলি হাইপে উঠে, ওরাই জিনিসটাকে খুব বেশি করে হাইলাইট করলো। এর পরবর্তীতে এই জিনিসটা হাইলাইট আরও বেশি হয়েছে উদ্ভাসের মাধ্যমে, এবং উদ্ভাসের মাধ্যমে যে সুবিধাটা হয়েছে যে সবারকে মধ্যে বোঝার চেষ্টা করছে না, আসলে মেনলি উদ্ভাসই করছে, ইউসিসি করছে ওরাগুলো যে না বুয়েট ভালো ছাত্ররা বুয়েট করবে, তোমরা তো ভালো না, তোমরা কেন বুয়েট করবা, তোমাকে ঢাকা ভার্সিটি করবা। তখন ফলাফল কি মানে ভার্সিটি কোচিং স্টুডেন্ট খুব বাইরে গেল। বুয়েটের স্টুডেন্ট কিন্তু ফিক্স থাকে, বুয়েটের স্টুডেন্ট বাড়বে না, একটা ফিক্স থাকে, কিন্তু ঢাকা ভার্সিটি বাড়া শুরু করলো। আর উদ্ভাস ওই জায়গাটা কাজে লাগালো, ওই মার্কিং টেকনিক খাটায় ওরা করলো যে না ওরা তো মিলে বুয়েট দিয়ে শুরু হয়েছে, বুয়েটের সবাই করো, বুয়েট করলে সব কাভার হয়। কারণ আমরা দেখছি শুধু বুয়েট যদি কেউ ভালো মতন করতো সব কাভারে যেত। কারণ লজিকটা ছিল এরকম, কেউ যদি 7 ফিট লাভ দিতে পারে তা তো 4 ফিট লাভ দেওয়ার যোগ্যতা অর্জন হবেই, এই লজিক ছিল। কিন্তু এই লজিকের মধ্যে কিছু ঘাটতি হয়েছে, কিছু উল্টাপাল্টা হয়েছে। যেমন বায়োলজি আসার কারণে অনেকে থেকে এই 3টা করতে, বায়োলজি আর করে বায়োলজি করতেই চায় না, করতে চায় না, অনেক খারাপ করছে, এটা ইউসিসি কাজে লাগে। ইভেন এটা এমনও দেখা যায় যে ভাই এইচএসসি থেকে বায়োলজি পড়া বাদ দিয়ে দেয়, এই যে ওটা তো এটার জন্য ফোর্থ সাবজেক্ট। স্বাভাবিকভাবে ম্যাথ ফিজিক্স পড়তে পারছে কথা, কেমিস্ট্রি তো নিচেই মজা পায় না, আর কেমিস্ট্রি করলে যে মজা পায় বায়োলজি সে মজা পাবে না, স্বাভাবিক। অনেক কারণ আছে, অনেক কারণেই আসলে মানে হাইপটা এমন হয়ে গেছে। একসময় ভার্সিটি লেভেলে ইউসিসি শুনতাম 50,000 60,000 ভর্তি, 1 লাখ পর্যন্ত ভর্তি হইতো অফলাইনে। সেটা পরবর্তীতে এটা শিফট হইতে হইতে উদ্ভাসের দিকে চলে যায়। যাই হোক, এটা অফলাইনের ব্যাপার। তবে অফলাইনের একটা সুবিধা ছিল কি, অফলাইনের মানে ভাইদের কাছে বা ছাত্রদের কাছে কোচিংয়ের থেকে যতটা হেল্প পাইতো নিজের পড়ার জন্য একটা সময় বেশি দেওয়া লাগতো, এবং ওইখানে অনলাইন ছিল না। আর অনলাইন না থাকার কারণে এখানে একটা স্টুডেন্ট কিন্তু ক্লাসেও তো সময় পাইতো না। যেমন ক্লাসে দেখা যেত 2 ঘন্টার ভিতরে এমন হইতো যে চ্যাপ্টারের কথা বলি, এখন তো শর্ট সিলেবাস, তখন ছিল ফুল সিলেবাস। ম্যাথে যদি চ্যাপ্টার এখন 20টা হয়, আগে তো ওইভাবে ছিল না, আগে ছিল আরও বেশি, ম্যাথের চ্যাপ্টার ছিল আরও বেশি ছিল সম্ভবত। মানে এখন ম্যাথের চ্যাপ্টার মনে হয় 11টা নাকি 12টা জানো, এখন 12টা। ফুল সিলেবাসে 20টা, আগে ছিল আরও বেশি, আগে অনেক বেশি ছিল মানে আমাদের সময়। তার পরবর্তীতে যে সিলেবাসটা আসলো ওদের কিছু সংকোচন হয়েছে, কিন্তু বিশেষ করে গতিবিদ্যা ইচ্ছেত কথা বলি, গতিবিদ্যা কিন্তু এখন অনেক চ্যাপ্টার কমাই দিয়েছে। যেমন মোমেন্ট জিনিসটা বাদ দিছে, তারপরে যুগল বল বাদ দিছে, তারপরে যুক্তিবাদের গতি, এরকম অনেক কিছু বাদ দিছে। প্রবাবিলিটি না সরি, আরও কি নাম, আরও কিছু কিছু জিনিস বাদ দিছে, এই যে প্রবাবিলিটি কিছু জিনিস বাদ দিছে। তারপরে দ্বিপতি উপপাদ্য, পরে ধারাযোগফল একটা টপিক ছিল, ওটা বাদ দিছে। এভাবে ম্যাথের কিছু চ্যাপ্টার কিন্তু কমন হয়েছে। আর কিন্তু চ্যাপ্টার রাখা হয়েছে 20টা, মানে ফোকাসটা বেশি চলে গেছে ক্যালকুলাসের দিকে স্বাভাবিকভাবে। আর আমাদের সময় পরবর্তীতে সেট ফাংশন নাম আলাদা চ্যাপ্টার ছিল, ফাংশন একটা চ্যাপ্টার ছিল, সেট ফাংশন একটা চ্যাপ্টার ছিল, কিন্তু এখন দুইটাকে মার্চ করে একটা চ্যাপ্টার নিয়ে আসছে। এরকম দ্বিগুণমিতিতে এরকম অনেক কিছু ছিল, ওটা এক্সকিউজ করে মনে হয়েছে। ফলাফল যেটা হয়েছে যে সময় যেহেতু কম, স্টুডেন্ট একটু অল্প সময় শেষ করতে হবে, এই জন্য এটা করা হয়েছে। আচ্ছা, এর মাঝখানে জাস্ট আমি একটা প্রমোশন করে রাখি, সেটা হচ্ছে তুমি তো এখানে পোস্টার দেখতেই পাচ্ছ যে আমাদের হালকোর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট যেটা আছে, অ্যাডমিশন কোর্স যেটা আছে, ওইটার সাথে ওইটার মধ্যে আসলে আমরা কি কি দিচ্ছি ওই ব্যাপারটাকে আমি একটু হালকা করে একটু বলে রাখি আর কি। সো এখানে কিন্তু আলটিমেটলি আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যত ধরনের আসলে মানে থিওরি আছে ওইটা আমরা আলোচনা করে দিই। থিওরির সাথে আমাদের যত ধরনের কোশ্চেন ব্যাংক সলভ আছে ওইটাও আমরা করে দিচ্ছি। এরপরে প্লাস ওইটার সাথে সাথে আমাদের যেই অ্যাডভান্স ম্যাথ প্রবলেম, ভাই যেটা বললো যে অ্যাডভান্স ম্যাথ প্রবলেম করা উচিত, সো ওইটাও আমরা কিন্তু তোমাকে করাই দিচ্ছি। এরপরে তুমি যাতে ইঞ্জিনিয়ারিং এর সাথে যাতে ভার্সিটিও তোমার কাভার হয়ে যায়, এই জন্য কিন্তু আমরা ভার্সিটির যে বায়োলজি স্ট্যান্ডার্ড ক্লাস আছে, মানে ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাস আছে, ওগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সো এই এত কিছু দেওয়ার সাথে সাথে তোমাদের ম্যাটেরিয়ালসও আমরা দিয়ে দিব। ম্যাটেরিয়ালসের সাথে তুমি যদি পরীক্ষা দিতে চাও, সেই পরীক্ষার ব্যবস্থা আমরা করে রাখছি। এরপরে তোমাকে মানে গ্রুপ সাপোর্ট আমরা দিয়ে দিচ্ছি। মোটামুটি কাইন্ডটা বলা যায় যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে যদি মানে জাস্ট এইটা ধরেই জাস্ট প্রিপারেশন নিতে থাকো, তাহলে মোটামুটি তোমার একটা সিট কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? তাও জাস্ট আমি ভাই থেকে একটু জানতে চাবো যে ভাই আপনি যখন এই যে এটাতে ক্লাস নিবেন বা ক্লাস নিচ্ছেন, সো ওইটাতে আলটিমেটলি আপনি কোন প্রসেসটা ফলো করতেছেন বা আপনার আসলে ক্লাসের ফ্লোটা কেমন থাকে? আমি আসলে চেষ্টা করি মেনলি বেসিকটা পড়ে আগে, কারণ
যাই হোক এসএসসিতে আমি ধরে নিচ্ছি অনেক কিছু হয়তো পড়ে আসে নাই, হয়তো 30% পড়ে আসছে বা 40%, বাকি 60% পড়ে আসে নাই। এই জন্য বেসিকে একটা দুর্বলতা থাকে, বেসিকটাকে দেখাই দিব বা দেখাই দিছি। তার পরবর্তীতে বেসিকের উপর ভিত্তি করে টুকটাক যে অঙ্কগুলো আমরা ভুল করি সচরাচর এই নিয়ে আলোচনা, তারপরে যেই টাইপের অঙ্ক এডমিশন লেভেলে আসে সেই নিয়ে আলোচনা, সেটা করানোর পরবর্তীতে আরও কিছু ডিপনেস থাকে যে এই জিনিসটা কেন এরকম হয়, এবং যেই সমস্যাটা পরীক্ষা হয় কন্ট্রোভার্সি টাইপের কিছু প্রশ্ন হয়, যে প্রশ্ন মনে হয় সবারটা ঠিক কিন্তু কারো আনসার কারো মিলে না, এমন কিছু ঘটনা ঘটে। তখন আসলে কোনটা ঠিক, এই ঘটনাগুলি মিললি দেখা যায় শাহজালালে ঘটছে। এগুলি বইতে কিছু কিছু ঘটে, যেমন গেল একটা অঙ্ক আসছিল একবার বৃত্ত থেকে, আনসার আসে আসলে বেশি দুইটা, সনন্দনও কিছু আনসার দিয়েছে একটা, বা তোমার তো অনেকে সলভ করেছে একটা, এরকম বিভিন্ন কন্ট্রোভার্সি থাকে, বিভিন্ন অঙ্ক মানে আমরা নিজেরাও কনফিউজড হয়ে ভুল আনসার দিই, ছাত্ররা ভুল করে। তো এখন এটার জন্য মূল সমস্যাটা কি, বেসিক একটা দুর্বলতা থাকে, এই জিনিসগুলি ঠিক করার জন্য কিছু কন্ট্রোভার্সি টাইপের যে জিনিসগুলি সমস্যা হয় এগুলি নিয়ে আলোচনা। এর পরবর্তীতে এটা কাভার করার পরবর্তীতে বইয়ের কিছু কঠিন অঙ্ক থাকে যেগুলি বা বোরিং অঙ্ক, যে অঙ্কগুলি করতে সময় লাগে, এগুলিকে একটু টেকনিক্যালি শর্ট বলবো না, কিছু অঙ্ক করার তো অনেক পথ আছে, একটা পথ তো থাকে যে একটু এদিক সেদিক করে ছোটো করা যায়। এই এদিক সেদিকে ছোটো করার জন্য কিছু ওয়েতে কিছু অঙ্ক সলভ করা হয়েছে, যেমন এই অঙ্কগুলি হয়তো নর্মালি করতে 1 পৃষ্ঠা লাগে, ওই টেকনিকের কারণে হয়তো বইটা যতটুকু জায়গা ওই জায়গার মধ্যে শেষ করা সম্ভব, এসব অঙ্ক হয়েছে। পাশাপাশি অ্যাডভান্স প্রবলেম, অনেকে মনে করে অ্যাডভান্স প্রবলেম ইন্ডিয়ান আইটি ছাড়া নাই, এটা আসলে একটা ভুল ইনফরমেশন। ইন্ডিয়ান আইটিও কিন্তু একটা ফলো করে, সেটা হচ্ছে কোরিয়ান একটা সিস্টেম আছে সিসেট, ওইখান থেকে ওরা নেয়। এখন অ্যাডভান্স প্রবলেম বলতে 2 ধরনের আছে, একটা হচ্ছে আমার কনসেপ্টটা টোটালি বইয়ের বাইরে, ওইটা অ্যাডভান্স প্রবলেম হতে পারে, আবার আমার ওই কনসেপ্টটা ঠিক আছে সবই জানি, ওইটার উপর ঘুরে পেঁচায় 7-8টা টেকনিক অ্যাপ্লাই করে কঠিন বানানো হয়েছে, দুইটা এক না। এখন আমার বইয়ের সিলেবাসের মধ্যে কাভার করে ওইরকম টাইপের কঠিন অঙ্ক আমি করাইতেই পারি, বইটা মাঝে মাঝে তো ঘুরে ফিরে দিতেছে অনেক জায়গায় দেয়, তাহলে আমি কেন ওটা ঘুরে ফিরে করাবো না? এখন ওইটা যদি ইন্ডিয়ান বই থেকে মিলতে পারে, অন্য কোনো, শুধু ইন্ডিয়ান বই কেন, ইন্ডিয়া তো নিশ্চয় পুরা পণ্ডিত না, তাই না? তারা তো কারোর থেকে কালেক্ট করে, তারা যেখান থেকে কালেক্ট করে ওখান থেকে নিতে পারি। ওখান থেকে আমি আমার মতন করে সাজাই নিচ্ছি যে এগুলি করাই। হ্যাঁ, যেটাই মানে আমিও জাস্ট ভাই এটাকে সামারি করে বলতে পারবো না, কারণ তুমি জাস্ট ক্লাসটা দেখলেই বুঝতে পারবা যে আসলে ভাইয়ের পড়ানোর স্টাইলটা কত ইউনিক। মানে আমি যেটা বললাম যে মানে এক্সপিরিয়েন্স আসলে মানে ম্যাটার্স, আসলে এক্সপিরিয়েন্স মানে ম্যাটার্স, তুমি ক্লাস দেখলেই বুঝতে পারবা যে না। যেমন আমি চিন্তা করলাম যে মনির ভাইয়ের একটা ক্লাস দেখতেছিলাম, সেখানে হচ্ছে ভাই ভেক্টর পড়াচ্ছিল আর কি। সো ভেক্টরের প্রথমে আমি যেটা করি যে ভেক্টর হয়তো বা কতিপয় ভেক্টর বা ভেক্টরের যে প্রকারভেদ আছে এগুলো দেখাই, বাট ভাই শুরুই করছে হচ্ছে মানে ভেক্টর কিভাবে প্রকাশ করে, মানে আমি দেখে অবাক হচ্ছি যে না এভাবেই আসলে পড়ানো যায় আর কি। সো ভাইয়াদের ক্লাস তুমি দেখলেই বুঝতে পারা যায় আসলে ভাইয়াদের কত ইউনিক ভাবে পড়ায় আর কি। এই তো। সো ভাই আপনি যদি আর কিছু বলতে চান, নাহলে আজকে আমরা পডকাস্ট এখানে শেষ করে দিতে পারি আর কি। আর একটা কথা হলো যে তোমার লেভেল অনুযায়ী তুমি কোচিং করবা। এখন যেহেতু একটা সিস্টেম হয়ে গেছে যে ভার্সিটির জন্য এরকম, বুয়েটের জন্য এরকম, এবং এই সিস্টেম তুমি তো ব্রেক করতে পারবা না, বা এই সিস্টেম এটা হচ্ছে অনেকটা ইয়ার মতন, এনট্রপির মতন। এনট্রপি যেহেতু বাড়তেছে, এই একজনের বিশৃঙ্খলা বোঝায়। এখন এই বিশৃঙ্খলা আরো বাড়তেই থাকবে, টাকা জমা অবমূল্যায়ন, এটা অবমূল্য হইতে থাকবে, আমার দিনকে দিন অবমূল্য বাড়তে বাড়তে আরো খারাপের দিকে যাবে, কিচ্ছু করার নাই। এটা তুমি আমি মিল্লা পৃথিবীর সবাই মিল্লা কেউ চেঞ্জ করার মতো না, যে আল্লাহ তোর রহমত না আসে, এটা চলতেই থাকবে। এখন কি করা উচিত, এই সিস্টেমের থেকে আমাকে কাজ করতে হবে। এখন আমার ব্রেন যতটুকু ওই অনুযায়ী আমার চিন্তা করতাম কই যাওয়া উচিত। আমি যদি দেখি যে আমি বুয়েটের সব অঙ্ক করার মতো আমার আসলেই আমার এনাফ কি যোগ্যতা আছে, হয়তো আমার এসএসসি এর মনের মতো হইলো না, কিন্তু আমার কিন্তু ব্রেন তো ঠিকই আছে, ব্রেন তো আর আল্লাহ তাআলা এক একজন এক এক রকম রাখছে। পরীক্ষা হলে তুমি 2-3 দিনের পরীক্ষা খারাপ হইতেই পারে, কিন্তু তোমার ব্রেন তো আল্লাহ তাআলা সেট করে রাখছে, তুমি কেমন এটা আমি জানি না, আল্লাহ জানে। তুমি তো কিছুটা বুঝো, তুমি দেখো যে বইয়ের স্ট্যান্ডার্ডের প্রশ্ন তুমি কভার করতে পারবে, তুমি অনেক কিছু পারবা, তাহলে তুমি ওই স্ট্যান্ডার্ডে পড়ো, বাসিটির তুমি একটা ধারণা রাখো, দেখবা যে হয়তো বুয়েট কোনো কারণে আসলো না, বুয়েটের মতো তা তো আরও আছে, রুয়েট কুয়েট সুয়েট আছে, আইউটি আছে, সাস্ট আছে, এমএসটি আছে, বুটেক্স আছে, এগুলি তো মোটামুটি বুয়েটের মতনই কাছাকাছি, তাই না? ওগুলি তো চান্স হইলেই তৈল, যদি বুয়েট যদি নাও হয়, তাই না? আর সবচেয়ে বড় কথা, যদি চান্স নাও পাও, তুমি যে শিখলা, তুমি ইউনিভার্সিটিতে তোমার এটা অনেক কাজে লাগবে, ঠিক আছে না? আর সাধারণত যে চেষ্টা করে সে তো ব্যর্থ হয় না, একটা জায়গায় হয়েই যায়, যদি সে সিরিয়াসলি করে। এটা আমার গবেষণা থেকে দেখছি, যে সিরিয়াসলি বুয়েট ভর্তি করে এবং শেষ পর্যন্ত ধরে রাখে, সে একটা না একটা ভালো জায়গা হয়ই। আর যদি তোমার কেলিবার বুয়েটের মতো হইতেছে না, পারতেছে না ধরে রাখতে,
তুমি দেখতো তো মেডিকেলের জন্য তোমার জন্য ভালো, তাহলে তুমি ওই সেক্টরে চয়েস করো। আর দেখতেছে না মেডিকেল বুয়েটের মতো আমার মেডিকেল মুখস্থ আমার হইতেছে না, বা ওটা আমি পারবো না, বা বুয়েটের স্টোর পারবো না, আমি একটু লো হয়ে যেতেছে, আমি হয়তো এই দিক দিয়ে আমার হয়তো একটু দুর্বলতা আছে, তাহলে তুমি ভার্সিটি লেভেলে যেই লেভেলে পড়ায় ওই লেভেল অনুযায়ী তা এটা হচ্ছে শেষ পর্যায়ে বলতেছি। কিন্তু সবসময় নিজের যোগ্যতাটাকে সবসময় অপটিমাইজ করবা। অপটিমাইজ বলতে তোমার যোগ্যতা আছে, কিন্তু তোমাকে কনফিডেন্সের কারণে কোনো ভুলভাল ইনফরমেশনের কারণে তুমি কনফিডেন্সটা তুমি প্রকাশ করতেছো না। হয়তো তোমার যোগ্যতাটা আছে, হয়তো এই যোগ্যতা তুমি দেখাইলে হয়তো বুঝবে যে না আসলে আমি পারি, আসলে আমি পারি জিনিসটা আমার মধ্য থেকে বাইট করতে হবে। যদি কেউ বাইট না মোটিভেশন স্পিকার বাইট করতে না পারে, তোমারটা তোমার কষ্টকে বাইট করতে হবে। আর যদি করতে পারো, আমার বিশ্বাস, আমার ব্যক্তিগত মত হলো তোমার মাথায় যদি মোটামুটি একটা স্পেশাল জ্ঞান থাকে, মিনিমাম একটা জ্ঞান থাকে, যেটা মনে করো 40% 50% তুমি পারো, এরকম কনফিডেন্স থাকে, তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হলো এডমিশনের জন্য বুয়েট এডমিশন, ভার্সি ইঞ্জিনিয়ারিং এডমিশনটা করা। তাহলে তুমি এটা বেনিফিট পাবা কি রকম, তো ভার্সি সব কভার হবে। আর যদি না আমি 30% করে আসি না, আমি এবং আমার কনফিডেন্স অনেক সমস্যা, আমি পারি না, ম্যাথে আমি আসলে দুর্বল, ফিজিক্স আসলে দুর্বল, মাথায় ঢুকে না, তাহলে তুই ভার্সিটির জন্য ট্রাই করো। সেই ক্ষেত্রে তো একটা যদি টেকনিক খাটাতে চান্স পাইলে পরবর্তী তুমি ডেভেলপ করলা। সেটাই। সো মোটামুটি আমরা শহীদ ভাই থেকে আসলে অনেক জিনিস শুনলাম। মানে আমরা আসলে যেটা বললাম যে আমরা আসলে যেভাবে চিন্তা করি, ভাই হয়তো অন্যভাবে চিন্তা করে, যেটা আমরা দেখলাম যে ভাইয়ের কথাবার্তা শুনে বোঝা যায় আর কি। সো ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদের আসলে আরেকটা কথা বলি যে একটু সময় মন খারাপ হলো না, তোমাদের যে ম্যাথ পরীক্ষাটা একটু কঠিন হয়ে গেছে বলে তোমাদের মন খারাপ, এটা হইতে পারে, খারাপে সবার জন্য খারাপ। সেটাই। তাহলে এখান থেকে ম্যাথ পরীক্ষা খারাপ হওয়ার তাহলে তোমরা এখান থেকে একটা মেসেজ কি পাইলা, যে যেহেতু এডমিশনের পরীক্ষা ম্যাথ কঠিন হইতেছে, তোমাকে অবশ্যই ম্যাথে, ফিজিক্সে ধরো, সায়েন্সের সাবজেক্ট আরও আছে, কেমিস্ট্রি, এগুলিতে একটু ফোকাস দিও। সামনে যে এডমিশন টেস্টও যদি, যেহেতু আমাদের এই সরকার আসছে, খেয়াল করি সরকার কিন্তু এসএসসি পরীক্ষাও কিন্তু অত সোজা হয় নাই, পাশের আর কিন্তু কম ছিল, এসএসসিও কিন্তু হয়তো পাশের আর তো ভালো হবে না, ইভেন এ প্লাস মনের মতো হবে না, হ্যাঁ মনে আর কমই হওয়ার কথা, যার কারণে বুয়েটের যে নাম্বার চাই এই নাম্বারটা একটু কম হবে, যেই একটা রিকোয়ারমেন্ট চাই। এবং সেই ক্ষেত্রে কি করতে পারো, এখন থেকেই যা আবার হয়েছে ভুলে যাও, সামনে একটা কি পরীক্ষা আছে, কেমিস্ট্রি পরীক্ষা আছে, এই কেমিস্ট্রি পরীক্ষার আগে একটা গ্যাপ আছে, এই গ্যাপে তুমি চাইলে তোমার বেসিকটা কভার করে নিতে পারো। এবং তুমি চাইলে কিন্তু এখন থেকে ম্যাথে যে দুর্বলতা, পারো না সমস্যা না, কি হয়েছে, পারি না কি হয়েছে, জীবন তো আর থেমে থাকবে না, তুমি এই জিনিসগুলো ডেভেলপ করো, ম্যাথটা ডেভেলপ করো, যে পারো না সামনে ডেভেলপ করো। তোমরা যদি চাও তাহলে আমরা তোমাদেরকে এই ব্যাপারে সাপোর্ট দিতে পারি, বিশেষ করে সামনে হালকেস্টাইনে আমার কিছু এই যে এডমিশনটা আছে, এডমিশনের এটা তো আছে, এটা তো আমরা লঞ্চ করবো, তোমরা দেখবাই। পাশাপাশি এর আগে কিছু প্রি অ্যাডমিশন কিছু ক্লাস তোমরা যদি চাও, তোমার যদি আগ্রহ থাকে, তাহলে এটা লঞ্চ করলাম, যেমন মনে করো বিভিন্ন বছরের প্রশ্ন দেখলা, কিছু বেসিক শিখলা, সেটা তোমাদের বেসিকের জন্য, এটা আমাদের কোনো মানে এক্সট্রা কোনো বেনিফিট নাই এখানে। কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাই দিও তোমরা কি ইন্টারেস্টেড কিনা, যদি চাও তাহলে আমরা এটার উপর, আমি যেহেতু ম্যাথে নিই, ম্যাথে আমি তোমাদেরকে এই সহযোগিতাটা করব। এবং মোটামুটি তোমরা অন্য অন্য প্ল্যাটফর্ম থাকো, এটা তো আমাদের কাছে কেউ আমার বিরোধ নাই, সবাই আমাদের সহযোগী, কেউ আমাদের মানে ইয়া না, প্রতিদ্বন্দ্বী না, সেটাই আমাদের প্রতিদ্বন্দ্বী আছে কেউ না, সবাই আমরা এখানে আসছি স্টুডেন্টের সার্ভিস দিতে, প্রতিদ্বন্দ্বী আমরা কেউ না। আমরা চাবো তুমি যেই কোচিংয়ে থাকো, যেই প্রতিষ্ঠানে থাকো, অনলাইনে অফলাইনে যেই থাকো, তোমার তো একটা সমস্যা হইতেই পারে। এখন তুমি এক কোচিংয়ে করো, এই জন্য আমি তোমাকে দেখাবো না ও কোচিং করে, এটা না, তুমি থাকো, আমরা এখানে ক্লাস দেখো, ভালো লাগলে এনরোল করবা, সেটাই, আর না লাগলে অন্য জায়গায় ভালো করবা, এটা তোমার ব্যক্তি স্বাধীনতা। আর এই স্বাধীনতা আমরা হস্তক্ষেপ করবো না, কিন্তু একটা জায়গায় আমরা একটু আশা করব, আমি যদি কোনো স্পেশাল ক্লাস বা ভালো ক্লাস তোমাদের দরকার হয়, কোনো স্পেশাল বেসিস নিয়ে সরকার হয়, তখন আমি যদি ক্লাস নিই, ওই ক্লাসে একটা জয়েন করো এবং তোমাদের বন্ধু বান্ধব করো, এবং তোমরা বললো যে তোমাদের আসলে বেসিক কী সমস্যা আছে, ওইটা নিয়ে আমরা কিছু তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটু হেল্প করার চেষ্টা করবো। এই তো মোটামুটি আমাদের আজকের পডকাস্টটা এতটুকুই ছিল। বাট নেক্সট যে পডকাস্ট আছে, আমরা যেটা বললাম যে আমাদের এইটা পডকাস্টটাকে দুইটা ভাগে ভাগ করছি আর কি। সো নেক্সট পডকাস্টে আলটিমেটলি আমাদের তোমাদের পক্ষ থেকে যে ধরনের কোয়েশ্চেন আছে ওইগুলো আমরা ভাইকে জিজ্ঞেস করার চেষ্টা করবো। এর পাশাপাশি তোমাদের যদি নিজেদেরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? সো আজকের পডকাস্ট এতটুকুই থাকবে, দেখা হবে নেক্সট পডকাস্টে। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম।